শহর থেকে দূরে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাওয়া যায় একটি মেয়ের লাশ। সুন্দরী এই মেয়ের মৃত্যু রহস্য বের করতে নাজেহাল অবস্থা হয়ে যায় অফিসারের। কে করলো এই খুন? তার খুনের রহস্য বের করতে গিয়ে বের হয়ে আসে আরও নতুন কিছু গল্প। তো চলুন শুনে আসি আজ তবে ভ্যালনির মৃত্যু রহস্য। মুভির শুরুতেই দেখা যায় একজন ফিল্ম ডিরেক্টর তার মুভির জন্য লোকেশন দেখতে এসেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে তার প্র্যাকটিসের জন্য একটি ডামি ডেড বডি আনতে বলেছিল। সে এসে দেখে সেটা এসে গেছে। তো সে তার লোকেশন দেখতে থাকে। তখন তার টিমের বাকি লোক চলে আসে আর একজন জানায় ডামি বডিটি এখনও আসেনি, একটু দেরি হবে আসতে। ডিরেক্টর অবাক হয়ে বলে, তাহলে ওইটা কি? সবাই খেয়াল করে দেখে ওইটা একটা আসল বডি। এরই মধ্যে অন্য এক লোক এসে জানায় তাদের ফিল্মের হিরোইন মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নজর লাশের দিকে গেলে সে বলে, এটাই তো মমতা ম্যাডাম। সেখানে পুলিশ মিডিয়া এসে ভরে যায়। লাশ মর্গে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। এদিকে মমতার মৃত্যুতে টিভি চ্যানেলগুলো বড় করে নিউজ করতে থাকে। এটা এখন একটা হাই প্রোফাইল কেস হয়ে যায়। ডিরেক্টর পুলিশের সাথে কথা বলছিল, তখন তার মোবাইলে হঠাৎ মমতার ফোন আসে। আর তখন জানা যায় মমতা মারা যায়নি, সে আসলে একটা কাজে বাইরে গিয়েছিল। তো মমতা মারা যায়নি এটা ক্লিয়ার হবার পরে পুলিশের প্রশ্ন, তাহলে এই বডিটি কার? ততক্ষণে পুলিশ ডাক্তারের কাছ থেকে জানতে পারে একে আরও 3 দিন আগে মারা হয়েছে, যার বয়স কিনা 18 থেকে 20 বছরের মধ্যে হবে। চেহারা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তাই পুলিশ একজন স্কেচ আর্টিস্টকে ডাকে তার চেহারার আদলে একটি ছবি আঁকতে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে একটি গির্জায় সুন্দর মেয়েটিকে তার মায়ের সাথে প্রার্থনা করতে দেখা যায়। তো মেয়েটির নাম হচ্ছে ভ্যালনি। অসম্ভব সুন্দর এই মেয়েটিকে টনি নামের এই ছেলেটি খুব পছন্দ করে। তো প্রার্থনা শেষ হলে ভ্যালনি টনিকে তার বাড়ি যাওয়ার জন্য ইশারা করে। টনিও নাচতে নাচতে ভ্যালনির বাড়ির ছাদে পৌঁছায়। সেখানে ভ্যালনি টনির কাছে গিটার শেখে। তো টনি ভ্যালনিকে কিছু একটা ইশারা করে, আর দূর থেকে টনির বন্ধু এডওয়ার্ড সব দেখে নেয়। রাতে ভ্যালনি তার বেকারিতে কেক বেক করছিল। তখন হঠাৎ মদ্যপ অবস্থায় এই ছেলেটি ভ্যালনিকে দরজা খুলতে বলে, কিন্তু ভ্যালনি তাকে ইগনোর করে। তো সকালে ভ্যালনি নাস্তা করছিল, তখন এই লোকটা আবার আসে, যার নাম কিনা ভিগমেশ, আর ইনি হচ্ছে ভ্যালনির বাগদত্তা। কিন্তু ভ্যালনির আচরণে বোঝা যায় সে তাকে তেমন একটা পছন্দ করে না। তার মায়ের চাপে পড়েই সে এই বিয়েতে রাজি হয়েছে। তো সিন চলে আসে বর্তমানে, যেখানে স্কেচ আর্টিস্ট তার ছবি আঁকা শেষ করে। তবে সেটা দেখে বোঝা যায় মৃত এই মেয়েটা আর কেউ না, এটা ভ্যালনি। ছবিটা পুলিশ পত্রিকাতে ছেপে দিলে টনির বন্ধু পত্রিকা নিয়ে টনিকে সব জানায়। টনি জানায় ভ্যালনির সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, আর লাস্ট 2 সপ্তাহ আগে তার সাথে শেষ দেখা হয়েছিল। টনি পত্রিকার কোনো কিছুই বিশ্বাস করে না, সে অদ্ভুতভাবে সেখান থেকে চলে যায়। এরপর এডওয়ার্ড থানায় এসে জানায় সে সেই মেয়েটাকে চিনে, আর তার সব ডিটেলস পুলিশকে দেয়। পুলিশ একটা লোক পাঠিয়ে তার কথা সত্যতা যাচাই করে দেখে এডওয়ার্ডের কথা সত্য। সে ভ্যালনির মাকে মর্গে নিয়ে আসতে বলে লাশ শনাক্ত করার জন্য। ভিগমেশ আর ভ্যালনির মা মর্গে আসে। ভিগমেশ ভেতরে যায় লাশ দেখতে, আর বের হয়ে ভ্যালনির মার দিকে তাকাতেই সে বুঝে যায় এটা ভ্যালনি। সে কান্নায় ভেঙে পড়ে। এরপর ভিগমেশের কাছ থেকে পুলিশ জানতে পারে যেদিন ভ্যালনি নিখোঁজ হয় সেদিন দুপুর 2টার সময় ভ্যালনি তার আন্টির বাড়ি যায়, আর সন্ধ্যা 7টায় ভিগমেশকে আনতে যেতে বলেছিল। কিন্তু ওই দিন আমি প্রচুর ড্রিঙ্ক করেছিলাম, তাই আমি যেতে পারিনি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভেবেছিলাম বৃষ্টির কারণে সে বাড়ি আসতে পারেনি। পরের দিন সকালে আমি তাকে আনতে গেলে জানি যে সে ওখানে যায়নি। পুলিশ জানতে চায় 3 দিন ধরে সে নিখোঁজ, কোনো পুলিশ ফাইল কেন করেননি? উত্তরে ভিগমেশ বলে, ভ্যালনি এর আগেও একবার এমন করেছিল, আর তাছাড়া এবছরই আমাদের বিয়ে হতো, তাই আমরা পুলিশকে জড়াতে চাইনি। এরপর পুলিশ ভ্যালনির শেষকৃত্যে এসে তার আন্টির সাথে কথা বলে, আর জানতে পারে ভ্যালনি অনেক বছর ধরেই তার বাড়ি যায় না, কারণ রুবির এটা পছন্দ ছিল না। ইনফ্যাক্ট রুবি ভ্যালনির কোথাও গিয়ে রাত থাকাটা একদম পছন্দ করতো না, আর ভ্যালনি আমার কাছে আসলে সে ফোন করে আসতো। সেদিন তো সে আমাকে কোনো ফোন করেনি। পুলিশের তখন ভিগমেশকে সন্দেহ হয়, কারণ ভ্যালনি যদি তার আন্টির বাড়ি না যায় তবে সে কেন তাকে 7টার সময় আনতে যেতে বলবে। পুলিশ ভিগমেশকে তুলে নেয় আর তাকে হালকা মেরে দিয়ে জানতে চায় ভ্যালনির সাথে সে কি করেছে, কিন্তু ভিগমেশ বারবার একই উত্তর দেয় যে সে কিছুই করেনি। তার ফাঁকে এই লোককে দেখা যায় যে কিনা টিভিতে ভ্যালনির খবরটা শুনছে আর কিছু একটা চিন্তা করতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে একটি সিনে দেখানো হয় ভ্যালনি আর তার বন্ধুকে দেখা যায় একসাথে টিকটক করছে। তখন তার বন্ধু টনির ব্যাপারে জানতে চাইলে ভ্যালনি তাকে খুব খারাপ বলে, আর এটাও বলে ভিগমেশ ওর ব্যাপারে জানলে টনিকে মেরেই ফেলবে। তো এই কেসটি একটি হাই প্রোফাইল কেস হয়ে যায়, তাই এসপি এই কেসটি বিবেক নামের এই অফিসারকে হ্যান্ড ওভার করে দেয়। বেচারা বিবেক 2 দিনের জন্য ছুটি নিয়েছিল শ্বশুর বাড়ি যাবে বলে, কিন্তু এসপি তার ছুটি ক্যান্সেল করে দেয়।
তখনই অফিসে যেতে বলে। বিষয়টা তার বউ বুঝতে পেরে খুব রেগে যায়। তো বিবেক থানায় এসে ভ্যালনির কেস ফাইল বুঝে নেয়, আর এরপর থেকে এই কেসে তাকে রামার সহযোগিতা করবে। তো রামার বিবেককে নিয়ে ভিগমেশের কাছে আসে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু ভিগমেশ তখনই একই কথা বলে যাচ্ছিল। তো এরপর বিবেকরা ভ্যালনির লজে গিয়ে তার রুম সার্চ করতে থাকে। তখন বিবেক তার ঘরে একটি বইয়ের ভেতর টি অক্ষর লেখা একটি পাথর পায়। এরপর বিবেক রুবির সাথে কথা বলে। বিবেক রুবির কাছে জানতে চায় ভ্যালনির কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। উত্তরে রুবি বলে এমন কেউ ছিল না। ভ্যালনি দেখতে খুব সুন্দর ছিল, আর সে সবার সাথে খুব ফ্রি ভাবে মিশতো, যার ফলে আমার ওকে নিয়ে খুব চিন্তা হতো। এজন্য আমি ওর বিয়ে দিয়ে দিচ্ছিলাম। রুবি আরও জানায়, সেদিন সে তার আন্টিকে ফোন না দিয়েই তার কাছে যাওয়ার জন্য বের হয়, তাকে সারপ্রাইজ দিতে, আর ভিগমেশকে সন্ধ্যা 7টায় আনতে যেতে বলে। এরপর বিবেক লজের সবার সাথে কথা বলে বুঝতে পারে ভ্যালনি খুব ফ্রি মাইন্ডেড একটা মেয়ে ছিল। এরপর বিবেক অ্যালেক্স নামের এই ছেলের কাছে আসে, যে কিনা টেকনিক্যাল এক্সপার্ট ছিল। তো বিবেক অ্যালেক্সকে ভ্যালনির ফোন নাম্বার সহ সকল সোশ্যাল অ্যাকাউন্ট ডিটেল বের করতে বলে। অ্যালেক্স তখন বিবেককে ভ্যালনির সে ভিডিওটা দেখায়। বিবেক রামারকে নিয়ে এরপর সে ক্রাইম সিনে আসে। সেখানে সে লাশ পাওয়ার কিছুটা দূরে ভ্যালনির জামার ছেঁড়া অংশ পায়। সে রাস্তাটা ওট্টাপাড়ার দিকে গেছে। তো বিবেক রামারকে বলে এডওয়ার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিতে। সিন চলে আসে আবার ফ্ল্যাশব্যাকে, যেখানে এই ব্যক্তি ভ্যালনিদের লজে একটি রুমে ওঠে, আর ভ্যালনি তাকে তার রুম পর্যন্ত নিয়ে যায়। আসলে সে একজন রাইটার ছিল। তো সে রাতে লেখালেখি করছিল। তখন সে হঠাৎ ভ্যালনি আর রুবির ঝগড়া শুনতে পায়। বিবেক এডওয়ার্ডের সাথে কথা বলে ভ্যালনির বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায়। এডওয়ার্ড বলে সে তেমন কিছুই জানে না। তখন দূর থেকে কেউ একজন ফলো করলে বিবেক সেটা বুঝতে পারে। তখন অ্যালেক্স বিবেককে ফোন দিয়ে জানায় ভ্যালনির তেমন কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নাই, আর তার ফোনেও তেমন সন্দেহজনক কোনো ফোন কল নাই। বাড়ি গিয়ে বিবেক বারবার ভ্যালনির সেই ভিডিওটি দেখে। তখন হঠাৎ তার এডওয়ার্ডের কথা মনে হয়, যে কেউ তাদের দূর থেকে দেখছিল। সে আবার সেখানে গিয়ে সিসিটিভি চেক করে, আর দেখে টনি তাদের ফলো করছিল। এডওয়ার্ডের কাছে ওর পরিচয় জানতে চাইলে এডওয়ার্ড প্রথমে অস্বীকার করলেও হালকা পেদানি খেয়ে সব বলে দেয়। বিবেকটা টনির বাড়ি এসে জানতে পারে টনি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়েছে। এদিকে ভ্যালনিদের লজে এক সাংবাদিক এসে উঠে গোপনে খবর নিতে, আর তাকে এই স্পাই করতে পাঠিয়েছে সেতুরামান। তো সে তাকে ভ্যালনির চারিত্রিক খবরটা বেশি নিতে বলে, যাতে তারা জম্পেশ একটা খবর বানাতে পারে। এরপর বিবেক আর রামার ওত্তাপাড়ায় আসে। রামার জানায় বিশেষ একজন তাকে এই জায়গার খোঁজ দিয়েছে। বিবেক জানতে চায় কে সে। উত্তরে রামার বলে আগে দেখি তার ইনফরমেশন কতটা সত্যি, তারপর বলবো। তো তারা এই পুরনো বাড়িটার কাছে এসে পৌঁছায়। বিবেক ভেতরে গিয়ে খুঁটিনাটি চেক করতে থাকে, আর সেখানে ভ্যালনির জামার টুকরো পায়। বিবেক বুঝে যায় সেখানে কিছু একটা হয়েছিল। সে ফরেন্সিক অফিসার বলরাজকে ডেকে পাঠায় পুরো বাড়িটি ঠিকভাবে চেক করার জন্য। এদিকে আমরা যে এক মহিলাকে নিয়ে আসে, যে কিনা এই জায়গার মালিক। বিবেক ভ্যালনির ছবি দেখিয়ে জানতে চায় সে তাকে দেখেছে কিনা। উত্তরে সে বলে এই মেয়ে তো এখানে কিছুদিন আগেই এসেছিল, আর তার সাথে একটা লোক ছিল, তারা ওই পাহাড়ে উঠেছিল। বিবেক টনির ছবি দেখালে সে বলে এই ছেলে না, যে ছিল সে অনেক বয়স্ক লোক ছিল। তো বলরাজ সেই ঘরে বেশ কয়েক জায়গায় রক্তের নমুনা পায়। বিবেক সেই স্যাম্পলগুলো ল্যাবে টেস্ট করতে পাঠায়। অন্যদিকে আমরাজ সব খবর গোপনে এই সাংবাদিককে পাঠাতে থাকে, আর সেও খুব রসিয়ে কষিয়ে ভ্যালনিকে চরিত্রহীন প্রমাণ করে নিউজ করে। যেখানে ছিল ভিগমেশের সাথে বিয়ের কথা থাকা সত্ত্বেও সে টনির সাথে সম্পর্ক করে, আর মৃত্যুর আগে তাকে এক অন্য লোকের সাথে পাহাড়ে দেখা গেছে। এখন পুলিশের কাছে বড় ধাঁধা ছিল এই তৃতীয় ব্যক্তিটা আবার কে, যার সাথে তাকে ওত্তাপাড়ায় দেখা গেছে। এপিসোড 3-এর শুরুতে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে রাইটার তার লেখার কাজ শেষ করে চলে যাচ্ছে। তখন ভ্যালনি এসে মন খারাপ করে, আর তাকে বলে আমাকে তুমি ভুলে যাবে না তো। উত্তরে রাইটার বলে কখনোই না। সে ভ্যালনিকে একটু হাঁক করে দেয়, আর বলে এখান থেকে গিয়ে আমি প্রথমে তোমার পছন্দের জিনিসটি কিনে পাঠাবো। এদিকে বিবেককে তার এক সিনিয়র বাড়িতে ডেকে পাঠায়, আর বলে তার বন্ধুর ছেলে টনি ভ্যালনির কেসে কোনোভাবে ইনভলভ না, তাই সে যেন টনিকে কোনোভাবে সন্দেহ না করে। বিবেক টনির সাথে কথা বলতে চাইলে সে অনুমতি দেয়। টনি জানায় ভ্যালনির সাথে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তবে সেই সহ চার্চের সব ছেলেরা ভ্যালনির জন্য পাগল ছিল, কিন্তু ভ্যালনি শুধু তার সাথে বন্ধুর মতো মিশত। তাই সে এটা সুযোগ নিয়ে সবাইকে বলেছিল ভ্যালনি তার গার্লফ্রেন্ড।
তবে লাস্ট যেদিন ভ্যালনির সাথে আমার দেখা হয় সেদিন আমি ভ্যালনিকে জোর জবরদস্তি করায় তার সাথে আমার বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। বিবেক কোনো কুল কিনারা না পেয়ে রামারকে ফোন দিয়ে জানতে চায় উত্তপাড়ার খবরটা তাকে কে দিয়েছিল। সে তার সাথে দেখা করতে চায়। সিন চলে আসে উত্তপাড়ার জঙ্গলে, যেখানে এই 3 ভাই মিলে শিকার করছে। কিছু সময় পর যুক্ত হয় এবিক, যে কিনা একজন ডাক্তার। তারা সবাই মিলে একটি পশু শিকার করে। তখন ডাক্তারের কাছে একটি ফোন আসলে সে বলে কাল তাকে নিয়ে আমার চেম্বারে চলে আসো। এরপর রামার বিবেককে নিয়ে ডাক্তারের সাথে দেখা করায়। আসলে এই ডাক্তার রামারকে উত্তপাড়ার খবর বলেছিল। তো বিবেক তার কাছে ওই মহিলা আর তার 3 ছেলে সম্পর্কে জানতে চাইলে সে বলে বড়জনের নাম সন্তোষ, যে কিনা জঙ্গল সম্পর্কে খুব ভালো করে জানে। দ্বিতীয়জন সঞ্জীব, যে কিনা মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। আর ছোটজন সানি, যে লেখাপড়া শেষ করে এখন নিজের ভাইদের সাথেই আছে। ডাক্তার আরও জানায় বন বিভাগ থেকে তাদের উপর 3টা মার্ডার কেস আছে, কিন্তু এখনও তাদের ধরতে পারেনি। ডাক্তার বলে আপনার যদি ওই 3 জনের উপর সন্দেহ থাকে তবে তাদের ইন্টারোগেট করছেন না কেন? রামার বলে আমরা ওদের ওখানে কিছু ব্লাড স্যাম্পল পেয়েছি, সেগুলো রিপোর্ট পেলে ওদের তুলে নেব। ডাক্তার বলে যদি সন্দেহ হয়েই থাকে তবে রিপোর্টের অপেক্ষা করবেন না, আজই তুলে নেন। বিবেক বুঝতে পারে 3 ভাইয়ের মধ্যে অবশ্যই কোনো ঝামেলা আছে। এরপরে রাইটারকে দেখা যায় এই ব্যক্তির সাথে দেখা করতে এসেছে এটা বলার জন্য যে সে যেন তার সোর্স কাজে লাগিয়ে এই খবর নেয় যে ভ্যালনির কেসটা কত দূর পৌঁছেছে। অন্যদিকে বিবেক সন্তোষকে তুলে নেয় ইন্টারোগেট করবার জন্য। বিবেক তার কাছে জানতে চায় সে ভ্যালনির সাথে কি করেছে। এটা শুনে সন্তোষ খুব রেগে যায় আর চোটপাট করতে থাকে। রামার এসে জানায় ওই ব্লাড স্যাম্পলগুলো একটি পশুর। তখনই বিবেকের সিনিয়র ফোন দিয়ে তার উপর রাগারাগি করে সন্তোষকে ধরে আনার জন্য, আর বলে সে যেন এক্ষুনি সন্তোষকে ছেড়ে দেয়, ওপর মহলের প্রেশার আছে তার উপর। এরপর কল্যাণ রাইটারকে ফোন দিয়ে জানায় 2 মাস ধরে কেসের কোনো অগ্রগতি নাই, তবে 1 বছর আগে ভ্যালনি বাসা থেকে কেন এবং কার সাথে পালিয়েছিল সেটারই তদন্ত চলছে এখন। আর কেসটা বিবেক নামে এক অফিসার ইনভেস্টিগেট করছে। সব শুনে রাইটার কিছু একটা চিন্তা করতে থাকে। অন্যদিকে বিবেক ভ্যালনির সে 1 বছর আগের গায়েব হওয়ার কারণ জানতে তার মিসিং কেস ফাইলটি খুঁজে বের করে আর জানতে পারে সে কেন এবং কার সাথে পালিয়েছিল। এগুলো কোনো কারণ না জানিয়ে তারা কেস উইথড্র করে নিয়েছিল। বিবেক এটা মানতেই পারছিল না যে সবাই ভ্যালনিকে চরিত্রহীন বলছে। সে মনের অজান্তে ভ্যালনির জন্য ইমোশনাল হয়ে পড়ে, আর হয়তো সবার মতো সেও ভ্যালনিকে পছন্দ করতে শুরু করে। বিবেক এরপর ভ্যালনির স্কুলে এসে তার বন্ধুর সাথে কথা বলে জানতে পারে ভ্যালনির কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর টনির সাথেও তার কোনো সম্পর্ক ছিল না। ভ্যালনি ভিগমেশকে নিজের ইচ্ছায় বিয়ে করতে চায়নি, বরং তার মায়ের ফোর্সে এই বিয়েতে রাজি হয়েছিল। বিবেক অ্যালেক্সকে ফোন দিয়ে ভিগমেশের কল রেকর্ড নিয়ে তক্ষুনি যেতে বলে। বিবেক দেখে খুনের সময় ভিগমেশের ফোন লজেই ছিল, আর তখন তার ফোনে একই নাম্বার থেকে 3টা কল আসে। বিবেক সেই নাম্বারে ফোন দিয়ে জানতে পারে মার্ডারের সময় ওই ফোন ভিগমেশের এক বন্ধুর কাছে ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভিগমেশ কি ওই সময় তার বন্ধুর সাথেই ছিল কিনা। বিবেক ভিগমেশকে ধরতে লজে চলে আসে আর জানতে পারে সে লজে নাই। তো এরপর ভিগমেশকে একটা চাকু হাতে গলা কাটা অবস্থায় এখানে পড়ে থাকতে দেখা যায়। এই পর্বের শুরুতে দেখা যায় পুলিশরা প্রেস কনফারেন্স করছে ভ্যালনির ব্যাপারে। আসলে ভিগমেশ সেদিন আত্মহনন করেছিল, তাই পুলিশরা এটা বলে কেসটি বন্ধ করে দেয় যে ভিগমেশই ভ্যালনির খুন করেছে। কিন্তু বিবেকের অন্য কিছু মনে হয়। সে এটা বিশ্বাসই করতে পারছে না যে ভিগমেশ ভ্যালনির খুন করেছে। অফিসার কেসটি বন্ধ করে দেয় আর বিবেককে 3 দিনের ছুটি দিয়ে দেয়। বিবেক ছুটি পেয়ে তার পরিবারের সাথে সময় কাটাতে থাকে। তখন তাকে ডাক্তার পলরাজ ফোন দেয় আর বলে ভিগমেশের পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি। ও মৃত্যুর সময় অনেক ড্রাঙ্ক ছিল। ও যদি আর 10 ml মদ খেত তাহলে ও এমনিতেই মারা যেত। আর অতটা ড্রাঙ্ক অবস্থায় কেউ কিভাবে নিজের গলায় এত পারফেক্টলি ছুরি চালাতে পারে? আমার মনে হয় না ও এটা সুইসাইড করেছে। এদিকে এসপি একটি টিভি শোতে ইন্টারভিউ দেয় আর সেও ভ্যালনিকে চরিত্রহীন বলে। এই কারণে নাকি ভিগমেশ ভ্যালনিকে খুন করে দিছে। এটা দেখে বিবেক আরও মন খারাপ করে। ভ্যালনিকে নিয়ে এত নেগেটিভ কথা সে আর সহ্য করতে পারে না, কারণ বিবেক যে কথাটা জানতো সেটা আর কেউ জানতো না। ভিগমেশ সুইসাইড করার আগে একটি নোট লিখে গেছিল যেখানে সে ভ্যালনিকে ভালোবাসার কথা বলে গেছে, আর ভ্যালনি যে চরিত্রহীন নয় সেটাও ক্লিয়ার করে গেছে। সেই সাথে সে বিবেককে রিকোয়েস্ট করে গেছে যাতে ভ্যালনির খুনিকে সে খুঁজে বের করে। বিবেক নোটটা এসপিকে দেখালে এসপি নোটটা পুড়িয়ে ফেলে, কারণ সে চাইছিল সব দোষ ভিগমেশকে দিয়ে কেসটা ক্লোজ করে দিতে। বিবেক কেসটা আবার ওপেন করার জন্য এসপির কাছে যায়, কিন্তু এসপি এই কেসটা আর ওপেন করতে চায় না, কারণ সে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে খুন ভিগমেশই করছে। এই কেস আবার ওপেন হলে সে ছোট হয়ে যাবে। বিবেকের মন খুব খারাপ হয়ে যায়।
তখন অ্যালেক্স আসে আর বলে, এসপি অনুমতি দিক বা না দিক, আপনি আর আমি মিলে আমাদের মতো করে তো কেসটা ইনভেস্টিগেট করতেই পারি। অ্যালেক্সের কথা শুনে বিবেক খুশি হয়ে যায় আর তারা দুজন মিলে কাজ শুরু করে দেয়। বিবেক জোন্সকে ডেকে পাঠায় আর তার কাছে জানতে চায় সে ভ্যালনির ব্যাপারে কি জানে। জোন্স বলতে শুরু করে, ভ্যালনি প্রায়ই রিসেপশনের ফোন দিয়ে তার মাকে লুকিয়ে কাউকে ফোন দিয়ে কথা বলতো, তবে একদিন ভিগমেশ দেখে ফেলে খুব রেগে যায়। তবে জোন্স এটা জানতো না যে সে কার সাথে কথা বলতো। বিবেক এগুলো শুনে সন্দেহ করে যে উত্তাপাড়ায় যে ভ্যালনিকে নিয়ে গিয়েছিল হয়তো তার সাথে ভ্যালনি চুরি করে কথা বলতো। যেহেতু সে আনঅফিসিয়ালি কেসটা দেখছিল তাই অফিসিয়ালি তাকে কেউ সাহায্য করতো না। বিবেক ভ্যালনিদের ল্যান্ডলাইন নাম্বার, কল ডিটেলস অ্যালেক্সকে বের করতে বলে। অ্যালেক্স ভ্যালনিদের লজের সব গেস্টদের ফোন দিয়ে ভ্যালনি সম্পর্কে জানার চেষ্টা করে। এদিকে এসপি কোনোভাবে জেনে যায় যে বিবেক এখনও কেসটা নিয়ে কাজ করছে, তো সে বিবেককে ফোন দিয়ে ট্রান্সফারের ধমকি দেয় আর কেসটা নিয়ে মাথা ঘামাতে না করে। বিবেক বুঝে যায় তাকে খুব দ্রুতই কিছু একটা করতে হবে। সে অ্যালেক্সকে নিয়ে আবার উত্তাপাড়ায় 3 ভাইয়ের কাছে যায় সেদিন কি হয়েছিল জানতে। তবে ওই 3 ভাই খুব শক্ত, তারা কিছুতেই বলে না, উল্টা বিবেককে থ্রেট করে দেয়। এরপর দেখানো হয় সেদিনটা যেদিন ভ্যালনি খুন হয়। সে রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই একটা ফোন আসলে ভ্যালনি সে ফোনটা রিসিভ করে। আর এখানে জানা যায় সে ফোনে এতদিন এই ব্যক্তিটির সাথে কথা বলতো। হ্যাঁ, ঠিক দেখছেন, ভ্যালনি এর সাথেই ফোনে কথা বলতো আর সেদিন উত্তাপাড়ায় ভ্যালনি এর সাথেই গিয়েছিল। তো এরই মধ্য দিয়ে এপিসোড 4 আর আমাদের পার্ট 1 শেষ হয়। তবে কি এই রাইটারই মেরেছিল ভ্যালনিকে নাকি অন্য কেউ? সেদিন উত্তাপাড়ার জঙ্গলে কি হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর পাবেন পরের ভিডিওতে। খুব দ্রুতই পরের ভিডিওটি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।